আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আব্দুল মোমেন জুয়েল। আজকের এপিসোডে আমরা 14.2 এর বেসিক যে কিছু কথা আছে, খুবই অল্প কিছু কথা আছে কিন্তু প্রয়োজনীয় কথা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যেটা আছে, আমাদের এখানে তিনটা টপিক তুমি একসাথে খেয়াল করো। সেটা হলো এখানে বলা আছে সদৃশতা, সদৃশকোণীর বহুভুজ এবং সদৃশ বহুভুজ। এই কয়েকটা কথার মধ্যে আমরা আলোচনা করব। প্রথমে হলো সদৃশতা বলতে বোঝাচ্ছে যে দেখতে একই রকম লাগে। অর্থাৎ এখানে বলা আছে যে সকল বস্তুর বা জ্যামিতিক কাঠামোর গঠন বা আকৃতি একই রকম, যেমন এটাও একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, একই রকম হওয়া সত্ত্বেও এখানে বলা আছে আকারের ভিন্নতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা বড়, একটা ছোট। তো এরকম যখন আমাদের হয় যে ওদের গঠন এবং জ্যামিতিক আকার এগুলো একই রকম, কিন্তু ওদের মানে একটা ছোট বড় এরকম কিছু দেখাচ্ছে, এই টাইপের বৈশিষ্ট্যগুলোকে আমরা বলবো সদৃশতা। সেম, দেখতে সেম কিন্তু আকারটা সেম না, ছোট বড় এরকম কিছু আছে। কিন্তু যখন আমরা সদৃশকোণী বলে আলোচনা করছি, সেখানে বলছি সমান সংখ্যক বাহু বিশিষ্ট দুইটি বহুভুজের কোণগুলো যদি ধারাবাহিকভাবে মিলে যায়। ধারাবাহিক বলতে কি, এখানে এর সাথে এ মিলল, সি এর সাথে সি মিলল, বির সাথে বি মিলল। এইভাবে আমি এটাতে বোঝাই, ধরো ডির সাথে এস মিলেছে, সি এর সাথে কিউ মিলেছে, আর বি এর সাথে আর মিলল। এইভাবে যদি মিলে, এটা না, একদম সিরিয়ালি আমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবেই ঘুরি, সেখানে এই ঘূর্ণনের ফলে যদি আমাদের সবগুলো কোণটা আমাদের সেম সেম মিলে যায়, তাহলে এইটুকে আমরা বলতে পারছি যে এখানে হলো সদৃশকোণী বহুভুজ। বহুভুজ মানে ত্রিভুজ থেকে শুরু করে পঞ্চভুজ, চতুর্ভুজ, যে কোনো কিছু হতে পারে। এই হলো আমাদের সদৃশতা এবং সদৃশকোণী বহুভুজ নিয়ে আলোচনা করা আছে। কিন্তু যখন আমরা আলোচনা করছি যে সদৃশ বহুভুজ, এইখানে কিন্তু সাথে দুইটা কথা আমাকে স্পেশালি ফোকাস করতে হচ্ছে। সেগুলো কি? অনুরূপ কোণগুলো সমান। যেমন আমরা ধরে নিলাম যে এই যে ত্রিভুজ আছে, এই অনুরূপ কোণগুলো সমান আছে, এর সাথে পি এর মিল আছে, বি এর সাথে কিউ এর মিল আছে, সি এর সাথে আর মিল আছে। সাথে আরেকটা বললো অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয়। অনুপাত সমান তাহলে কি? ধরলাম বি কোণের সাথে আমাদের যে দুইটা বাহু আছে, যেহেতু বি কোণ আর কিউ কোণ পরস্পর সমান, আমরা যদি এটাকে একটু জুম করি, তাহলে এখানে আমাদের হিসাবটা কিভাবে ধরে নিয়েছি আমরা, যে এই যে এখানে বি কোণ আর এখানে কিউ কোণ, এই কোণ দুইটা আমাদের পরস্পর যদি সমান হয়, তাহলে এই পাশে যে আমাদের একটা বাহু আছে, এই দুই বাহুর অনুপাত, তারপরে আমাদের এই দুই বাহুর অনুপাত, এই যে বাহুর অনুপাত আছে, সিরিয়াল অনুসারে ঠিক হবে। যেহেতু আমাদের ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এমনভাবে ঘুরেছি, দুইটা পি আর এ সমান, বি আর কিউ সমান, সি আর আর সমান, তাহলে আমাদের যেটা এ বি আর সেটা আমাদের পি কিউ, এই যে আনুপাতিকভাবে বাহুগুলো আছে, এর অনুরূপ বাহুগুলোর যদি অনুপাতটা সমান হয়, তখনই আমরা এটাকে বলতে পারি যে সদৃশ বহুভুজ। কিন্তু পাশের চিত্রটা একটু আবার খেয়াল করি, আমাদের এইখানে ডিসি আমি দেখতেই পাচ্ছি যে একটা আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র। তাহলে ধারাবাহিকভাবে এখানে চারটা যে বাহু আছে, চারটা যে কোণ আছে, চারটা কোণই সমকোণ। আবার বর্গেরও চারটা কোণ সমকোণ। এই যে দুইটা সমকোণ আছে, এই সমকোণগুলো যেহেতু আমাদের চারটার সাথে চারটা মিলে গেল, তাহলে এখানে তো আমাদের সদৃশকোণই হতে পারে। কিন্তু আমরা কি এটা সদৃশ বহুভুজ বলতে পারি? ওই যে সাথে কি বললো, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হতে হবে। তাহলে আমাদের ধরে নিলাম যে আমরা ডি থেকে স্টার্ট করেছি, ডি থেকে সি থেকে বি এ, এইভাবে আমরা ঘুরেছি, ক্লকওয়াইজ আমরা ঘুরেছি। তাহলে আমাদের ক্লকওয়াইজ ঘোরার সময় আমাদের ডি আর সি এর যে রেশিওটা হচ্ছে, ডি আর সি এর সাথে এস আর আর এর রেশিও যেটা হবে, অর্থাৎ এখানে যে বাহুগুলো আমি ইন্ডিকেট করে দেই, এই দুই বাহুর রেশিও যা হবে, এই দুই বাহুর রেশিও সেটা হওয়া লাগবে। কিন্তু দেখো যে এখানে ডিসি বাহুটা ধরলাম 10 সেন্টিমিটার, তাহলে তো এখানে সি বি যেটা বাহু আছে, আমি যদি ধরি ডিসি 10 আর হলো বিসি হলো এস আর যেটা আছে, এস আর কে ধরলাম হলো 4। তাহলে এখন এই যে বিসি যেটা আছে, আমরা এই দুই বাহুর অনুপাত করার পরে যখন এই দুই বাহুর অনুপাত করব, এইটাকে ধরলাম এটা আছে হলো 7, কিন্তু আমাদের যেটা আর কিউ সেটা কিন্তু আমার আগের মতো 4ই থাকবে। বর্গের প্রত্যেকটা বাহু সমান হলেও আয়তক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হচ্ছে, তাহলে এইখানে যে রেশিওটা হচ্ছে, এই রেশিওটা সমান হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা সদৃশকোণী হলেও এদেরকে আমরা সদৃশ বহুভুজ বলতে পারি না। সদৃশ কোণ, কিন্তু বহুভুজটা সদৃশ না। এই শর্তগুলোর উপর বেস করে আমরা কিছু কথা বলতে পারি যে দুইটি সদৃশ ত্রিভুজ সর্বদা সদৃশকোণী হবে, দুইটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা আমাদের সদৃশ হবে। এই ছোটখাটো কথাগুলো মনে রাখবো, যেন এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের ঠিকভাবে ইউজ করতে পারি। পাশাপাশি আরও কিছু কথা বলা থাকলো, দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের কোনো এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। সদৃশকোণী দেখেছি, যেমন আমরা এই চিত্রে যদি খেয়াল করি, এই চিত্রটাতে আমাদের তিনটা কোণ সমান, কিন্তু এরা সর্বসম ছিল না। কিন্তু তুমি যদি এখানে একটা ত্রিভুজ ক্রিয়েট করো, এমনভাবে ক্রিয়েট করার চেষ্টা করলে তুমি শুধু এই যে বাহুটা আছে, আমরা ছোট ত্রিভুজ যেটা আছে এবিসি আছে, এটাকে শুধু একটা মডিফাই করব।
কোণের মান যেরকমটা আছে সেরকমটাই রাখবো। একটা মডিফাই কিভাবে করব, সেটা হলো আমরা এই যে বিসি বাহুটা আছে, এবি বাহুটা আছে না, এইটাকে শুধু ইনক্রিজ করব কিভাবে, পি কিউ এর সমান করে, কিন্তু কোণের রেশিওটা সেম রাখবো। যখন কোণের রেশিওটা আমরা সেম রাখার চেষ্টা করব, তখন দেখব এই বাহু বৃদ্ধির সাথে সাথে আমাদের ওই এইখানে যে বাহুটা আছে এই বাহুটাও বৃদ্ধি পাচ্ছে। আমি যখন পি কিউ এর সমান করে এখানে বি এ যদি আমি উপর পর্যন্ত নিয়ে যাই, তখন দেখব একইভাবে এইখানে যেটা এসি বাহু হচ্ছে সেটা পি আর বাহুর সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ একটা সদৃশকোণী ত্রিভুজ, একটা ছোট একটা বড়, যদি আমরা যে কোনো একটা বাহুকে বড় করি কিন্তু কোণের মানটা পরিবর্তন করব না, কোণ সেম রাখবো, তখন দেখব একটা বাহুর মান পরিবর্তন করার কারণে অন্য বাহুর মানগুলো আমাদের এমনিতেই চেঞ্জ হচ্ছে, যদি আমরা কোণের মানটা সেম রাখতে চাই। সেজন্য বলা হয়েছে যদি আমাদের দুটি সদৃশকোণী ত্রিভুজ এদের যে কোনো এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় আমাদের সর্বসম হবে। এইটাতে যেমন আমরা এই কোণটাকে ঠিক রাখার জন্য পি কোণের সাথে এ কোণ মিল রাখার জন্য যখন আমরা এ বাহুটা বৃদ্ধি করছি, আমাদের পি বাহুটাও বৃদ্ধি পাচ্ছে, এইখানে এই এ বাহুটা এই বাহুটা বৃদ্ধি পাচ্ছে। একইভাবে আমাদের যখন এই বাহুটা বৃদ্ধি করব ঠিক এর সমান করে, আর আমরা কোণের মানটা সেম রাখবো, তখন একই সাথে দেখব যে আমাদের বাহুগুলো আর কোণগুলো সম্পূর্ণ মিলে যাচ্ছে। তো সেই জন্য আমরা এই লাইনটা আবার রিপিট করি, দুটি সদৃশকোণী ত্রিভুজ হলে এদের কোনো এক জোড়া অনুরূপ বাহু সমান যদি আমরা করার ট্রাই করি বা সমান হয়, তখন সেটা আমাদের সর্বসম হয়ে যায়। তারপরে দুইটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো অনুপাত ধ্রুবক হবে, এ সংক্রান্ত উপপাদ্য আমাদের প্রমাণ আছে যে অনুরূপ বাহুগুলোর অনুপাত কেমন হয়, এবং এই উপপাদ্যগুলো আমরা আলাদা করে প্রমাণও করেছি। টপিকের এই পর্যায়ে আমরা আলোচনা করব নির্দিষ্ট অনুপাতে ভাগ করা। এই অনুপাতটা সাধারণত আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুইভাবে হয়ে থাকে। এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা অন্তর্বিভক্ত নিয়ে আমরা আলোচনা করি। এবং আলোচনাটা কেমন, এইখানে কোন একটা বাহু আছে, এই বাহুটা আমাদের এক্স বিন্দুতে আমাদের 3:m:n অনুপাতে ভাগ হলো। ধরে নিচ্ছি একটা অনুপাত আছে, আমরা বললাম এক্স একটা বিন্দু, এক্স এমন একটা বিন্দু যে বিন্দুর কারণে আমাদের এই যে অংশটা আছে না, এইটা যদি আমাদের 4 হয়, এই অংশটা আমাদের 3 হয়ে গেল। তাহলে এই কথাটাকে সহজভাবে বললে আমাদের কি হচ্ছে, আমরা bx বা xb যেটা বলি, এটা হলো m:n, এটা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে যে কথাটা বলে দিল আমাদের ভাষায়, এখানে সেটাকে আমরা চিত্রে দেখাচ্ছি। যদি আমাদের এবি একটা সরলরেখা হয়, এবি রেখা কোনো একটা বিন্দুতে m:n স্বাভাবিক সংখ্যা স্বীকার করে নেই যে আমাদের কোনো বিন্দুতে ভাগ হচ্ছে, তাহলে এক্স যে বিন্দুটা হবে, এক্স বিন্দুটি এ এবং বি বিন্দুর অন্তর্বর্তী যদি হয়, এটা ভিতরে বিভক্ত হয়েছে, আমাদের অনেক সময় বাইরে গিয়েও বিভক্ত হয়। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এ এক্স আর আমাদের বি এক্স বা এক্স বি, এই অনুপাতটাকে আমরা বলি m:n। সেটা এখানে বলে দিল। এই কথার সাথে সাথে আমাদের আরো কয়েকটা কথা আছে, যে কথাগুলো আমরা এমসিকিউ এর জন্য সাধারণত মনে রাখি। এর মধ্যে আমি নিচে থেকে আসি, যে এখানে বলা আছে দুইটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা অনুপাত যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাতের সমান হয়। তাহলে প্রথম শর্ত হলো এই ত্রিভুজ দুইটা আমাদের সদৃশ হতে হবে। তাহলে একটা ত্রিভুজ যদি এবিসি হয় আর একটা ত্রিভুজ আমাদের যদি এমএন হয়, আমি লিখে নিলাম যে একটা ত্রিভুজ হলো এ বি সি, এখানে আমি টার্গেট নিলাম হলো বিসি বাহুটাকে, বিসি বাহুর সাথে আর একটা ত্রিভুজ আমাদের হলো এক্স ওয়াই জেড, আমি ত্রিভুজ সাইনটা দিয়ে নিলাম। এখানে আমাদের ধরলাম ওয়াইজেড যে বাহু আছে, এখানে এই ওয়াইজেড বিসি এবং ওয়াইজেড এই দুইটা বাহু আমাদের যদি অনুরূপ হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে সেটা হলো এই যে অনুরূপ বাহু দুইটা আছে না, সেই অনুরূপ বাহু দুইটার ক্ষেত্রফলের অনুপাত বর্গের অনুপাতের সমান হবে। অর্থাৎ আমরা এইখানে বিষয়টা এভাবে লিখতে পারি যে ত্রিভুজ, এখানে লিখলাম হলো এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ, এটা হলো এক্স ওয়াই জেড, এটা তাকে লিখতে পারি হলো বি সি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। যদি আমাদের ত্রিভুজ দুটো সদৃশ হয় তখনই আমরা এটা লিখতে পারি। এরপর আছে দুইটি ত্রিভুজের একটির কোণ অপরটির এক কোণের সমান হলে সমান কোণ সংলগ্ন বাহুদ্বয় সমানুপাতিক হলে ত্রিভুজ সদৃশ হবে। তাহলে এই কথাটা কিন্তু যেভাবে বলা আছে সেইটাকে আমরা দুইভাবে বলতে পারি। প্রথম শর্তটা কি বললো, দুইটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপরটির সমান হলে, আমরা ধরেই নিচ্ছি, আমি একটু বড় করে দেখি, এখানে যে চিত্রটা আঁকানো আছে সেই চিত্রটা আমরা কি দেখতে পাচ্ছি হলো যে আমাদের এই দুইটা কোণ হলো 90 ডিগ্রি, ত্রিভুজ দুইটা কিন্তু ছোট বড় আছে। তাহলে এই দুইটা 90 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে এইখানে আমি এই বাহুটাকে ধরলাম এক্স আর এইটাকে ধরলাম হলো আমি পি, এইটাকে ধরলাম হলো ওয়াই, এইটাকে ধরলাম হলো কিউ। তাহলে
আমাদের এই যে সমকোণটা নিলাম, সমকোণ সংলগ্ন বাহু কয়টা আছে, আমাদের যে বাহুগুলো আছে, তাহলে এখানে ওরা বলল একটি ত্রিভুজের অপরটির কোণ সমান হলে সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমানুপাতিক হলে, সমানুপাতিক যদি হয়, তো এইখানে আমাদের সমানুপাতিক হয় নাই যে এক্স ডিভাইডেড বাই পি আর এখানে আছে হলো ওয়াই ডিভাইডেড বাই কিউ। যদি এই অনুপাতটা আমাদের সমানুপাতিক হয়, তার মানে এখানে যদি ইকুয়াল হয় তাহলে আমাদের সদৃশ হবে, যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের সদৃশ হবে না। এই ত্রিভুজ দুইটা সদৃশ কোণী কিন্তু সদৃশ না। আর আমরা দেখতেও পাচ্ছি যে এখানে আমাদের অনুপাত দুইটা ছবি থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সমান হয় নাই। কিন্তু যদি সমান হতো তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে সদৃশ বলতে পারতাম। তাহলে কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে তাদের অনুপাতটাকে সমান হতে হবে। তাহলে আমরা এই দুইটাকে বুঝে ফেললাম, পরবর্তীটা বুঝি। এখানে বলা আছে 3 নাম্বার, যেটা দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর আমাদের পরস্পর সমান হবে। অনুরূপ কোণ কোনটা বোঝানো হচ্ছে? আমি এখানে দুইটা বাহু নিয়ে তোমার সাথে আলোচনা করব। সেটা হলো এইখানে যে ত্রিভুজ দুইটা আছে, আমি ধরে নিচ্ছি দুইটি ত্রিভুজের কোণগুলো আমাদের সমানুপাতিক আছে, ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক আছে। এটা এমন একটা ত্রিভুজ আছে যেখানে এক্স ওয়াই যে বাহু, এক্স ওয়াই বাহু আর এক্স প্রাইম ওয়াই প্রাইম বাহু, এই বাহু এর সাথে কি আছে, এটা হলো এক্স জেড ওয়াই জেড, আর এখানে হলো এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম, এই যে বাহু আছে, এই বাহু দুইটা যদি আমাদের সমানুপাতিক হয়, আমি দুইটা ধরলাম, বাকিটা আমি ধরলাম না, তাহলে এই দুইটার এক্স ওয়াই আর এক্স জেড এর অন্তর্গত কোণ এইটা, আর এক্স প্রাইম আর হলো জেড, এক্স প্রাইম ওয়াই প্রাইম আর এক্স প্রাইম জেড প্রাইম তার অন্তর্ভুক্ত কোণ হলো এইটা। এই দুইটা কোণ আমাদের পরস্পর সমান। একইভাবে এখানে যদি বলি আমি ওয়াই জেড আর হলো ওয়াই প্রাইম জেড প্রাইম বলি, তাহলে এদের অন্তর্গত কোণ যেটা আছে সেই কোণটা সমান হবে। অর্থাৎ যে দুইটা বাহু আমাদের অনুপাতগুলো সমান, সিরিয়াল অনুসারে যে দুইটা বাহু ক্রম অনুসারে যাচ্ছে তাদের বিপরীত বাহু আমাদের সমানুপাতিক হবে। বাহু সমানুপাতিক হলে কোণ সমানুপাতিক হবে। এই দুইটা আমরা দুইভাবে বলতে পারি। এই প্রশ্নে যেটা বললো, দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এই কথাটাকে যদি আমরা রিভার্স করে বলি, তাহলে বলতে পারি যে কোণগুলো যদি আমাদের সমান হয় তাহলে এই যে বিপরীত বাহুগুলো আছে না, বিপরীত বাহুগুলো আমাদের সমানুপাতিক হবে। এরপরে যে কথাটা আছে সেটা বলা আছে আমাদের এভাবে, যে দুইটি ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। সদৃশকোণী যদি হয়, এখানে তাদেরকে কিন্তু সর্বসম হওয়ার দরকার নাই, সদৃশ হলেই হবে। ধরে নিলাম যে আমাদের এইখানে এটা একটা সমবাহু ত্রিভুজ, অনেক ছোট করে আঁকছি, আর এইটা আমাদের আর একটা আমাদের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটা আমরা আঁকলাম একটু বড় করে। আমি ধরলাম এইটা হলো 3, এইটা হলো 4, এইটা হলো 5। তাহলে এইখানে যেটা আছে, এইটা আছে 6, এইটা আছে 8, এইটা হলো 10। এরকম যদি দুইটা আমাদের সদৃশ হয়, প্রশ্নটা কি, ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এখানে যেটা করতে পারি, এই দুইটাকে অনুপাত করলে 3 ডিভাইডেড বাই 6, এখানে হবে 4 ডিভাইডেড বাই 8, আর একটা অনুপাত আছে 5 ডিভাইডেড বাই 10। সবগুলো যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের হচ্ছে হাফ। তাহলে এটা কখন হবে, যখন আমাদের সদৃশকোণী হবে। ত্রিভুজের যদি সিরিয়াল অনুসারে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমাদের বাহুগুলো আমাদের ত্রিভুজটা সদৃশ হয়, তাহলে এই বাহুগুলোর অনুপাত আমাদের একই হবে। প্রথমটা হাফ হলে পরবর্তী পর্যায়ক্রমে তিনটাই আমাদের হাফ হবে। পরের শেষের উপরে যে দুইটা আছে সেই দুইটা যদি আমরা এবার আলোচনা করি, সেটা হবে সদৃশ ত্রিভুজ সর্বদা সদৃশকোণী এবং সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ। যদি তাদের কোণগুলো সমান হয় তাহলে তাদেরকে দেখতে একই স্টাইলের মনে হবে। ধরো একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বাহুগুলো তুমি যতই কম বেশি করো তাদের দেখতে স্টাইলটা একই রকম হবে কিন্তু আকারটা ভিন্ন। সেই কথাই ওরা বলে দিল, ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে আমাদের সদৃশ হলে তাহলে আমাদের সদৃশকোণী হবে, আবার সদৃশকোণী ত্রিভুজ হলে তারা আমাদের সদৃশ হবে। বাস্তবে সদৃশ হওয়ার সাথে সদৃশকোণী যেহেতু সরাসরি সম্পর্কিত, আমরা এটা বলতে পারি। সর্বশেষ কথা, দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের কোনো এক জোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম, যেটা আমি শুরুতেই বুঝিয়েছি। যে যদি আমরা ত্রিভুজটা সদৃশকোণী আছে কিন্তু যদি এক জোড়া বাহুকে আমরা আকারটা বৃদ্ধি করতে চাই, কেমনভাবে বৃদ্ধি করতে চাই, আর একজনের সমান করে, তখন দেখবো ওরা এমন প্রপোর্শনে আমাদের বৃদ্ধি পেয়েছে যে কোণগুলো ঠিক রাখার কারণে আর দুইটা বাহু ঠিক রাখার কারণে তৃতীয় বাহুটা আমাদের এমনিতেই একসাথে মিলে যাচ্ছে, মানে ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে। তো এই হলো আজকের আমাদের ক্লাসের কথা, যেখানে আমরা আলোচনা করেছি খুব অল্প কিছু বিষয়, যেখানে হলো আমাদের মূলত সদৃশ, যেটা শেখার ইম্পর্টেন্ট ছিল, সদৃশকোণী আর হলো সদৃশ বহুভুজ। সদৃশতা বলতে বোঝাচ্ছে একই রকম দেখা যাচ্ছে কিন্তু এক হইতেও পারে নাও পারে। যেটা আছে সদৃশকোণী, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ অনুযায়ী সিরিয়াল অনুসারে তার বাহু কোণগুলো সমান হবে। আর যখন আমরা বলবো সদৃশ, তাহলে আমাদের আনুপাতিকভাবে তার বাহুর মান অনুপাতগুলো সমান হতে হবে। যদি আমাদের ক্লকওয়াইজই চিন্তা করি, অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি, তাহলে আমাদের ক্রম অনুসারে
প্রত্যেক জোড়া বাহুর অনুপাত সমান হতে হবে। যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সদৃশ বহুভুজ, যদি সমান না হয় তাহলে সদৃশ বহুভুজ বলবো না। আর একটা কথা শিখলাম কি, যদি সদৃশ কোণে কোনো ত্রিভুজ হয় তাহলে যে আমরা কোণগুলাকে ঠিক রেখে এক জোড়া বাহুকে যদি একজনের সাথে আরেকজন সেম সেম করে নিতে চাই, অপরটার সাথে মিলাতে চাই, তাহলে তৃতীয় যেটা আছে সেটা এমনিতেই একেবারে শতভাগ মিলে যাবে, তখন ত্রিভুজগুলোকে আমরা বলবো সর্বসম। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।